আমার বাড়ি হচ্ছে নরসিংদীতে, বাট আমি বাইরে থাকি সৌদি আরবিয়াতে, ওকে, দাম্মাম সিটিতে। তো আমরা সেখানকার ঘটনা শুনবো, আগে বাংলাদেশের ঘটনা দিয়ে শুরু করি, রাইট? ওকে ফাইন, আমি যেটা মেল করেছিলাম সেটাই বলছি। শিওর। ঘটনা হচ্ছে রাসেল ভাই 2006 এ এটা হচ্ছে আমার বন্ধু রাসেলের ঘটনা। Okay. ওর ছোট বোন, খালাতো বোন, নাম পপি, ওর ঘটনা। তো 2006 এ ওই পপির সাথে একটা ছেলের অ্যাফেয়ার হয় ফোনের মাধ্যমে। তারপরে ওই 2006 এ বাসা থেকে চলে যায় তারা, না বলে কাউকে। তো যাওয়ার পরে প্রায় দীর্ঘদিন 18 মাসের মতো কোনো খোঁজখবর ছিল না। তো বাসা সবাই এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল, কারণ কোনো খোঁজখবর নাই, অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। তারপরে দীর্ঘ 18 মাস পরে হঠাৎ করে আমার ওই বন্ধু রাসেলের মোবাইলে একটা ফোন আসে। তো ফোনের মাধ্যমে ওপাশ থেকে একটা কণ্ঠ জিজ্ঞেস করে যে আপনি কি পপি নামের কাউকে চেনেন? তো রাসেল কিছুটা হতবাক হয় এই কারণে যে এতদিন পরে এ লোকের পরিচয় জানে না। সে বলল যে হ্যাঁ চিনি, আমার বোন লাগে, কেন কোনো প্রবলেম? তো ওপাশ থেকে বলল যে আপনাকে একটু আসতে হবে। তো বলল কোথায় আসতে হবে? তো উনি তারপরে ফোনে একটা থানার অ্যাড্রেস দিলেন। আচ্ছা, তো থানার অ্যাড্রেস দেওয়া হলো, এটা হচ্ছে আপনার নর্থ বেঙ্গলের লাস্টে একদম বাংলাদেশের বর্ডারে কাছাকাছি আর কি, বাংলাদেশ ইন্ডিয়ার। তো ওখানের অ্যাড্রেস লেখা হলে উনি ফোনটা কেটে দিলেন। তো রাসেল যেহেতু এতদিন পরে বোনের একটা সন্ধান পেয়েছে বা খবর পাওয়া গেছে, সেই জন্য খুব তড়িঘড়ি করে ওর ছোট ভাইকে নিয়ে গাড়ি নিয়ে রওনা হলো আচ্ছা, ওই ঠিকানা মতো পৌঁছানোর জন্য। দীর্ঘ 16 ঘন্টা জার্নির পর ওই থানার অ্যাড্রেসে যা পৌঁছা হলো। আমি এখানে রাসেল ভাই থানার নাম উল্লেখ করছি না। শিওর, নো প্রবলেম। তো পৌঁছানোর পর এসপি সাহেব রাসেলকে বলল যে একটা আইডি কার্ড দেখিয়ে বললো এটা কি আপনার বোন? তো রাসেল বললো যে হ্যাঁ এটাই তো আমার বোনের আইডি। তো বললো আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে একটু আসতে হবে। কোথায়? মানে আপনি আসেন বুঝতে পারবেন। তো আমার বন্ধুকে নিয়ে গাড়ি করে সে মর্গে গেল, হসপিটাল। মর্গে যাওয়ার পরে তো একটা সাদা কাপড়ে ঢাকা লাশের দিকে দেখিয়ে বললেন দেখেন চিনতে পারেন কিনা। তো রাসেল কিছুটা হতভম্ব হয়ে গেল এই কারণে যে এমন ধরনের পরিস্থিতি হবে বা এমন একটা জায়গায় যেতে হবে সেটা তার ভাবনার বাইরে ছিল। তো অনেক কিছু মানে তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল যে এগুলো কি হচ্ছে। যাই হোক, তারপর সেই আস্তে করে লাশের পাশে যায় আর কি দেখার জন্য। কিন্তু সর্বপ্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তীব্র মাংস পচা গন্ধ আচ্ছা, লাশের কাছ থেকে বের হচ্ছিল। তো যাই হোক, সব মানে ওর কথা হচ্ছে যে এটা যে আমার বোন সেটা আমার কনফার্ম হতে হবে, রাইট। বিকজ এতদিন কোনো খোঁজখবর ছিল না। তারপরে সে আস্তে করে সাদা কাপড়টা মুখের সাইড থেকে সরিয়ে দিল, হ্যাঁ সরিয়ে খুলে দিল। গেল। খোলার পরে যেটা দেখে সেটা আর কি তার কল্পনার বাইরে ছিল, কারণ যে ফেসটা সে দেখে সেই ফেসটা মানুষের ফেস ছিল না। আচ্ছা, এত ভয়ঙ্কর ছিল যে মানে বলা বাহুল্য একজন মানুষের ফেস এমন হতে পারে আসলে সচরাচর আমরা দেখি নাই। কারণটা হচ্ছে, তো এসপি সাহেবই বললেন যে দেখেন চিনতে পারেন কিনা, বিকজ এটা 4 দিন যাবত পুকুরের ডুবানো ছিল। This track was downloaded from FusionBD.com. আমরা গতকালকে এটা উদ্ধার করি লাশটা। তো উদ্ধার করার পরে লাশের মধ্যে থেকে আমরা ইনকোয়ারি করে খুঁজে আপনার এই আইডি কার্ডটা পাওয়া যায় আর কি পপির, যেটার অপপৃষ্ঠায় আপনার নাম এবং নাম্বার লেখা ছিল, যার কারণে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করি। তো আমার বন্ধু মানে খুব ও আর কি হাত দিয়ে এদিকে সেদিকে নেড়ে চেড়ে আর কি দেখার চেষ্টা মানে চেনার চেষ্টা করে। তো চেনার চেষ্টা করে দেখলো যে হঠাৎ করে মনে পড়লো যে পপির মুখের বাম পাশের নিচে একটা তিল ছিল। আচ্ছা, তো তিলটা দেখে সে কনফার্ম হলো না এটি আমার বোন পপি। তো সে কনফার্ম হয়ে বললো যে এসপি সাহেবকে যে এটা আমার বোন পপি। তো ঠিক আছে লাশ। এসপি সাহেব তারপরে বললেন যে ঠিক আছে, তো আপনার একটু থানায় যেতে হবে, যে একটা কেস করতে হবে, কেস করে তারপর আপনি লাশ নিয়ে চলে যাবেন। তো যাই হোক, ওসি সাহেবের কথা মোতাবেক থানায় গিয়ে কেস করে লাশ নিয়ে রওনা হওয়ার চিন্তা ভাবনা করছিল। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেম হচ্ছে যে ওই লাশটার অতি বিকৃত হয়ে যাওয়ার কারণে এবং মাংস পচা গন্ধের কারণে একটা কফিনের ব্যবস্থা করা হলো, বিকজ কফিন ছাড়া এটা নিয়ে যাওয়া সম্ভব না, এত গন্ধ ছড়াচ্ছিল। কারণ 4 দিনের মতো
একটা লাশ ডুবে থাকলে কি কেমন হয় সেটা আপনারা লিসেনার্স আপনারাই বলতে পারবেন, আপনারাই ভাবতে পারেন। দেন লাস্টে নিয়ে অবশেষে রওনা করা হলো নরসিংদীর এর বেশি কিছু না। তো তারপর বেশ কিছুদিন রুটিন হয়ে গেল যে রাসেল রাতে যদি সন্দেহ করছি যে ওনারা ইন্ডিয়া চলে গেছে। আচ্ছা, আর সেই কেসটা কিন্তু রাসেল ভাই এখনো আছে। ওকে, তার মানে আমি বুঝতেই পারছি আপনি এগুলো বলছেন, ঘটনাটা ঘটেছে এটা সত্যতা প্রমাণ করার জন্য। ঠিক আছে, এবং থ্যাংক ইউ, আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, তারপরে আমাদের সাথে এতক্ষণ ধরে একটা চমৎকার ঘটনা শেয়ার করলেন। আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মিতুল আমাদের SMS করেছেন তেজগাঁও থেকে, এবং তিনি আমাদের তেজগাঁও কলেজ থেকে SMS করেছেন, লিখেছেন ভাইয়া আমরা ফ্রেন্ডরা ছাদে বসে শুনছি ভূত FM, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আমার নাম মনির হোসেন খোকন, আমি পণ্ডিত গ্রাম নাটোর থেকে বলছি, এবং তিনি ক্লাস 9-এ পড়েন, একা ঘরে শুয়ে ভূত FM শুনছেন, অনেক সাহসী বোঝা যাচ্ছে। অর্চি মিরপুর থেকে লিখেছেন যে একটা SMS ও পড়ল না, আপনার SMS পড়ে ফেলেছি। মান্নান আমাদের লিখেছেন মান্নান বাহাদুর বাবুল ধানমন্ডি থেকে তার SMS করেছেন আমাদেরকে, এবং তিনি বলছেন যে আমি আর কতবার SMS করলে আপনি আমার SMS পড়বেন। আপনি মনে হয় উত্তর পেয়ে গেছেন, আপনাকে SMS আমি অনেক আগেই আপনার পাঠানো SMSটা আমি পড়ে ফেললাম। রনি চিটাগং থেকে লিখেছেন ভাইয়া আমি আর বৃষ্টি সানি একসাথে ভূত FM শুনছি। আশরাফ লিখেছেন যে লাশটা যদি এতই বিকৃত ছিল তাহলে যে চেহারা বোঝা যায় না, কিন্তু তিল দেখলো কিভাবে? ওকে, সো আমি ঘটনাটা আমি আগে একবার শুনেছি, এবং যখন শুনেছিলাম তখন দেখলাম যে লাশটা বিকৃত হলে আপনার কি মনে হয় যে চোখ, নাক, মুখ এগুলো কিছু অংশ বিকৃত হলে তো চেনার জন্য যথেষ্ট হওয়ার কথা, কিন্তু তিলটা তো যে কোনো একটা অংশে থাকতে পারে, এবং সেখানে চেহারা দেখে চেনা যায় নাই বলেই কিন্তু এরকম কোন চিহ্ন খোঁজার প্রয়োজন হয়েছিল। কিন্তু উইশ ইউ অল দ্য বেস্ট, আপনি পুলিশ ডিপার্টমেন্টে এবং আপনি যদি কি বলবো গোয়েন্দা বিভাগে কাজ করতে চান খুব ভালো করবেন, বড় হয়ে এরকম কোন একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন। কিন্তু আমার খুব ভালো লাগলো আপনার জন্য, আমার সব শুভকামনা থাকলো। আকাশ লিখেছেন, আকাশ ঘোষ আশুলিয়া থেকে, আই লাভ ভূত FM। রুবেল আমাদেরকে কোনাবাড়ি গাজীপুর থেকে SMS করেছেন। টাকলা ভূত আমাদের SMS করেছেন ফ্রম কেরানীগঞ্জ। থ্যাঙ্কস জানিয়েছেন আমাদের আজকের এই গেস্টকে ফর হিজ অসাম স্টোরি। রেহান আদাবর থেকে আমাদের SMS করেছেন। হৃদয় খান আমাদেরকে তিনি বলছেন যে নতুন আমাদের সাথে জয়েন করেছেন, ওয়েলকাম টু ভূত FM। আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কিছু এখানে বেশ কিছু লিসনার রয়েছেন আমাদের যারা সত্যিই ভূত FM এর সঙ্গে রয়েছেন ভয় পাওয়ার জন্য। কিছু লিসনার রয়েছেন যারা দেখছেন যে দেখি জিনিসটা আসলে কি বলে এরা, এটা সত্যি না মিথ্যা, যদি সত্যি প্রমাণ করতে পারি তাহলে জাস্ট যদি সত্যি হয় তাহলে তো খুব ভালো কথা, মিথ্যা কিনা দেখি। তো যদি আপনি মনে করে থাকেন যে মিথ্যা, তাহলে আপনার পক্ষে এই ভূত FM এর মজা পাওয়াটা খুব মুশকিল। আমি সবসময় বলি যে আমরা চেষ্টা করি যে সেই সমস্ত গেস্টদের আনতে যারা সবসময় তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো বা তাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেন। বাট আপনারা যখন জেনে শুনেও কিন্তু আপনারা যখন কোনো হরর মুভি দেখেন তখন জানেনই যে এটা একটা বানানো গল্প, তারপরেও সেই সিরিজটা দেখে অনেক মজা পান বা সেই ডিভিডিটা দেখে অনেক এনজয় করেন, তখন মনে থাকে না যেটা সত্যি না মিথ্যা। এনিওয়েজ, নো প্রবলেম, আমাদের কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে। যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদেরকে ইমেল করুন, লিখে ফেলুন bhootfm@radiofurti.fm। আমাদের যারা SMS করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। পক্ষে কথা বলতেই হবে, কারণ যারা আমাদের ঘটনা পাঠাচ্ছেন এবং যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা অনেক কষ্ট করে, তাদের আসলে কোনো দরকার নেই, তারপরে তারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক কষ্ট করে তারা ঘটনা পাঠান, সুতরাং তাদের পক্ষে আমাকে বলতেই হবে। তো আমরা পরবর্তীতে আরো কিছু SMS এ যাবো এবং পরবর্তী ঘটনা যাবো, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, কারণ মাসুম হাতে দেখিয়েছে এখানে আমার কোনো দোষ নেই। স্টেট ইন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel.
সময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনি যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং এখানে আমাদের একজন লয়ার উপস্থিত আছেন, রাইট? এবং যুক্তি তর্ক সবকিছু ছাড়া যে কোনো জিনিসকে মানে কি বলবো যে তিনি সত্যি বলে মেনে নেন না বা মিথ্যা বলেও মেনে নেন না, তেমনই একজন মানুষ। তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে এরকম প্যারানর্মাল কিছু ঘটনা শোনানোর জন্য। সো তার কাছে আমরা চলে যাই। আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো লিসনার্স, আমি সাবরিন সুলতানা বন্যা, এসেছি ঢাকার মগবাজার মধুবাগ থেকে। ওকে। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা অ্যাকচুয়ালি আমার মানে গ্রামের বাড়ির ঘটনা। আমার গ্রাম মানে কুষ্টিয়া জেলার কোন একটা গ্রামে। আচ্ছা। তো ঘটনাটা ঘটেছে আমার কাজিনের ফ্রেন্ডের সাথে। তো আমার কাজিন, ওর নাম বর্ষা, আর ওর যে ফ্রেন্ডটা ওর নাম হচ্ছে রেখা। তো রেখা আর আমাদের বাড়ি পাশাপাশি। আচ্ছা। তো তখন ওরা ক্লাস 4 পাস করে 5-এ মাত্র উঠেছে। তো ওই সময়টা ছিল জানুয়ারি, মানে নতুন ক্লাস। তো ওরা একটা টিচারের কাছে পড়তো, খুব সকালে সকাল 6টার সময় পড়তে যেত। তো একদিন সকালে মানে শীতকাল, বাইরে অন্ধকারই আছে। তো রেখা শুয়েই ছিল, শুনলো যে বর্ষা বাইরে থেকে ডাকছে। তো ভেবেছে হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি উঠে বই খাতা নিয়ে বের হয়ে গেছে। তো দেখলো যে বর্ষা ওকে ডেকে গেট দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। তো পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বের হলো। তো বর্ষার পেছন পেছন যাচ্ছে, বর্ষা আগে রেখা পেছনে। মানে অনেক তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করেও সে বর্ষার নাগাল পাচ্ছে না, বর্ষা আগে আগেই হন হন করে হেঁটে চলে যাচ্ছে। তো ওরা যে টিচারের বাসায় যায় সেটা খুব বেশি একটা দূরে না, মানে 10 মিনিট বা 15 মিনিট গেলেই টিচারের বাসা পৌঁছে যায়। তো অনেকক্ষণ হাঁটার পরেও রেখা খেয়াল করলো যে টিচারের বাসায় আসেনি, প্লাস ও দেখলো যে ওরা অন্য একটা রাস্তায় চলে এসেছে হাঁটতে হাঁটতে। আচ্ছা। তো যেই রাস্তা দিয়ে এসেছে ওই রাস্তার আরেকটু সামনে গেলেই একটা বাগানটার নাম হচ্ছে মদ্দা বাগান বলা হয়। আচ্ছা। তো ওই বাগান নিয়ে অনেক মানে উল্টাপাল্টা ঘটনা বা প্যারানর্মাল অনেক ঘটনা শোনা যায়। তো এটা দেখেও ভয় পেয়ে যায় যে সামনে আমরা কোন রাস্তায় চলে আসলাম, ছোট মানুষ। তো ও বর্ষাকে ডাকতে যায় যে আমরা তো ভুল রাস্তায় চলে এসেছি। তো ও যখন সামনে বর্ষাকে ডাকতে গেল, ও খেয়াল করলো যে বর্ষার কোমর থেকে উপর পর্যন্ত আছে, কিন্তু কোমরের নিচ থেকে মানে অর্থাৎ পা নেই। আচ্ছা। তো মানে জাস্ট কোমর পর্যন্ত আছে মানুষটা, নিচে আর কি মানে ফ্রক পরা, তো ফ্রকের নিচে পা নেই। আচ্ছা। তো এটা দেখে ও মানে স্বাভাবিকভাবে খুব ভয় পেয়ে যায় এবং ওই জায়গার উপরেই সে ফেইন্ট হয়ে যায়। তো তারপরে হয়তো আলো ফোটার পরে গাছি মানে যে রস সংগ্রহ করে এরকম একজন লোক এসে দেখে যে একটা মেয়ে পড়ে আছে। তো সে ওকে আর কি জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো জ্ঞান ফেরার পরে অনেকক্ষণ পরে সে আর কি বলে যে এরকম পড়তে যাচ্ছিল, মানে ঘটনাটা খুলে বলে এবং তাকে পরে বাসায় পৌঁছে দিয়ে যায় সেই গাছি লোকটা। আচ্ছা। তো আর যেটা সবচেয়ে অবাক ব্যাপার, বর্ষা ওই সময় ঢাকায় ছিল, সে বাড়িতে ছিলই না, আমাদের বাসায় ছিল। আচ্ছা। এবং রেখা সেটা জানতো যে বর্ষা এখানে নেই, সে কয়েকদিন একা একাই পড়তে গেছে। কিন্তু যখন বর্ষা ওকে ডেকেছে তখন ওর মাথাতেও আসে নাই যে বর্ষা গ্রামে নেই। তারপরেও সে গিয়েছিল, তারপরেও সে পেছন পেছন চলে গিয়েছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমার কাছে বেশ কিছু এসএমএস অলরেডি চলে এসেছে। আমাকে মুরব্বী ফয়সাল লিখেছেন জটিল লাগছে তার ঘটনা আজকের। বাঁধন, দোয়েল, পাপ্পু, সাগর, জয়েস, তারা সবাই একসঙ্গে আমাদের সাথে আছেন এবং তারা লালমাটিয়া থেকে সবাই একসাথে ছাদে পার্টিতে বসে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। প্রভাত ঢাকা থেকে লিখেছেন যে আমি নতুন জয়েন করেছি, ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি যে রেগুলার আপনাকে পেয়ে যাবো এখন থেকে। বুশরা আমাদের এসএমএস করেছেন ফ্রম ময়মনসিং। তিনি লিখেছেন যে টুডে ইজ মাই বার্থডে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার হ্যাপি বার্থডে টু ইউ, এবং আশা করছি যে আপনার 9840 মাধ্যমে আপনি আমাদের কেক পাঠিয়ে দিবেন। মিনহাজ লিখেছেন নাজিরা বাজার থেকে যে সালাম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। শরীফ আমাদের নোয়াখালী থেকে লিখেছেন যে আমার এসএমএস আপনি পড়েন, আমি বাসায় একা, ভয় লাগছে। কি বলেন, এতগুলো আমরা ভূত এফএম যারা শুনছি সবাই আপনার সঙ্গে রয়েছে, সো আপনার ভয়ের একেবারেই কোনো কারণ নেই। রিজভি আমাদের চিটাগং ময়মনসিং থেকে লিখেছেন যে আমি এবং আমার ওয়াইফ ফারজানার এক্সাম, তবু আমরা একসাথে ভূত এফএম শুনছি, জটিল ভয় লাগছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। তৃষ্ণা আমাদের লিখেছেন ভাইয়া
আমি আমার ফ্রেন্ড কনার সাথে লাইট অফ করে ভূত এফএম শুনছি। ওকে, সো আমাদের আরো বেশ কিছু ঘটনা কিন্তু রয়েছে। স্ট্রেঞ্জ বয় লিখেছেন কুতুবখালী থেকে, যে তিনি বলছেন যে কি কাহিনী বললেন, আমার তো প্রচন্ড ভয় করছে। বাবু আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন রাসেল ভাই অনেক 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 ভয় পাই, তবুও ভূত এফএম শুনছি না। আসলেই আপনার পরিচিত কাউকে যদি আপনি হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভেঙে উঠে দেখেন ঘরের মধ্যে যে আপনার বাড়িরই কোনো মেম্বার সে আপনাকে এসে ডাকছে যে সকাল হয়ে গেছে ওঠো, আর তাকে যদি দেখেন যে সে তার পুরো শরীরটাই আছে, শুধুমাত্র দুটো পা নেই, আপনি নিজেও কিন্তু চমকে উঠবেন। তো এটা খুব স্বাভাবিক ভয় পাওয়া। ওয়ালিউল্লাহ আমাদের লিখেছেন যে তিনি আমাদের সাথে জয়েন করতে চান ভূত এফএম এ, তাহলে আপনাকে যেটা করতে হবে boothfm@radiofurti.fm, এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিতে হবে। শুধু নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, শুধু নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে প্লিজ প্লিজ কেউ অনুরোধ করবেন না, প্লিজ কল মি। আপনার ঘটনা যদি মানে সিলেক্টেড হয় দেন আমরা অবশ্যই অবশ্যই আপনাকে কল করব। টুইঙ্কল অ্যান্ড মুন ফ্রম ভৈরব আমাদের এসএমএস করেছেন, লিখেছেন ভাইয়া তোমার স্টোরি, আচ্ছা মানে যে স্টোরিগুলো আজকে হচ্ছে সেগুলো তাদের ভালো লাগছে, এবং আমাকে এসএমএস করেছেন রাসেল জামান। তিনি বলছেন যে আচ্ছা এই টাইপের স্মেল অনেক ভয়ঙ্কর। হ্যাঁ সত্যিই তাই, আপনি যদি হঠাৎ করে লাশ পচা গন্ধ পান বা এরকম ধরনের কোনো ঘটনা ঘটে যে আপনি কোনো একটা লাশ পচা গন্ধ পাচ্ছেন, আমি অবশ্য গন্ধটার সাথে মোটেও পরিচিত নই, কিন্তু আমার যেটা মনে হয় যে যদি কোনোদিন পেয়ে যাই তাহলে হয়তো বুঝবো যে এই গন্ধটা আমার পরিচিত না, হয়তো এটা এরকম ধরনের কোনো ঘটনা, এরকম ধরনের কোনো কিছু গন্ধ হতে পারে। আসিফ আমাদের এসএমএস করেছেন, তিনি ক্লাস 9-এ পড়েন, একা একা শুনছেন, তারপরে অনেক সাহসী, বুঝতে পারছি পড়াশোনা নেই আপনার, কালকে সকালে পড়তে হবে কিন্তু। আমাকে হচ্ছে কঙ্কন এসএমএস করেছেন আমাকে সুবর্ণা এসএমএস করেছেন, আমাকে দেখতে পাচ্ছি কামরান সহ আরো অনেকে। যাই হোক, আমরা আমাদের থার্ড গেস্টের কাছে যাব, এবং থার্ড গেস্ট ঢাকা থেকে না, তিনি এসেছেন সুদূর সিলেট থেকে, এবং সিলেট থেকে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন, এই জন্য তাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে ঢাকায় আসার জন্য, এবং রাজি হয়েছেন এত কষ্ট করে। আজকেই তিনি ঢাকায় এসেছেন এবং আমাদের মাঝে আছেন। আমাকে বলছিলেন যে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় কিনা, আমি সেখানেও তাকে সেই ব্যবস্থাটাও করে দিতে পারিনি। সো আই এম রিয়েলি সরি, বাট এখন আমরা তার ঘটনা শুনবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন। হাই লিসনার্স, আমি মহসিন, আমি সিলেট থেকে এসেছি। থ্যাঙ্কস আসিল ভাই আপনাকে। ইউ আর মোস্ট ওয়েলকাম। স্টোরি শুরু করি। জি প্লিজ। স্টোরিটা বেসিক্যালি আমার এক ফ্রেন্ডের, ও সিলেটেই থাকে। একবার ওর ফ্যামিলি নিয়ে ও খালার বাসায় ঢাকায় যেতে চাচ্ছিল, তো ওদের নিজস্ব প্রাইভেট গাড়ি আছে। তো ওরা একদিন রাত 12টার দিকে রওনা দেয়। তো রাত 2টার দিকে, প্রায় 2টো বাজে, তখন তারা একটা হোটেলের সামনে আসে। তারা সবাই নামে হোটেল থেকে, সরি গাড়ি থেকে নামে। নামার পর সবাই খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে যায়। ড্রাইভারকে বলে যায় যে তুমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ফোন দিয়ে চলে এসো। ড্রাইভার বললো যে ঠিক আছে, আপনার ফোন দিয়ে আমি চলে আসবো। তো সবাই ফ্রেশ হওয়ার পর ড্রাইভারকে ফোন দিল। তো ড্রাইভার বললো যে ঠিক আছে, আমি আসতেছি, আপনার দাঁড়ান। তো এরকম করে 10 মিনিট 15 মিনিট, প্রায় আধা ঘন্টা চলে যায়, ড্রাইভার আসে না। আচ্ছা। তো বেশ কিছুক্ষণ পর ড্রাইভার আসে। আসার পরে ড্রাইভারকে একটু অন্যরকম দেখাচ্ছিল। তো সবাই বলে যে তো সমস্যা, বলছে না কোনো সমস্যা না, চলেন। তো গাড়ি স্টার্ট দিল। তো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, স্বাভাবিক যে গতি, ওই গতি না, আস্তে আস্তে চালাচ্ছে। তো সবাই বলে যে এত আস্তে চালাচ্ছ কেন, এভাবে গাড়ি চালাতে তো অনেক সময় লাগবে তোমার। তো কিছু বলছে না, কোনো কথাই বলছে না, ও নিজের মতো করে গাড়ি চালিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে দেখা গেল যে একটা খুব জোরে একটা ধাক্কায় গাড়িটা থেমে গেল, আর খুব জোরে একটা শব্দ হলো। তো সবাই কৌতূহলে বাইরে তাকালো, দেখলো যে বাইরে গাড়ির সামনেই বিরাট লাশের স্তূপ। তো সবাই লাশের স্তূপ। তো সবাই কৌতূহলে গাড়ি থেকে নামলো, কিন্তু নেমে যারা দেখলো যে চারদিক ফাঁকা, গাড়ির সামনেও কিছু নেই। তো এখানে সবাই নামলো, কিন্তু ড্রাইভার নামেনি, সে গাড়িতেই উঠছিল। তারপর আবার সবাই আসলো গাড়িতে, ড্রাইভার আবার গাড়ি স্টার্ট নেয়, কিন্তু এবার খুব জোরে গাড়ি চালাতে লাগলো, 120-140, এবার মানে আরো গাড়ি চালানো, জোরে গাড়ি চালাতে। সবাই বলে যে এত জোরে গাড়ি চালাচ্ছ কেন, কিন্তু অ্যাক্সিডেন্ট করবো। কিন্তু এবার তার নিজের মতো চালাচ্ছে, কারো কথাই শুনছে না। তো তারপর যেটা হয় যে এখন সবাই দেখতে পায় যে গাড়ির সামনে সাদা কাপড় পরা কিছু লোক দৌড়াচ্ছে। সবাই ভাবলো যে গাড়িটা এত জোরে চলছে এবং ড্রাইভার তো গতি আরো বাড়িয়ে চলছে, কিন্তু সাদা কাপড় পরা লোক এর পরও দৌড়াচ্ছে। গাড়ির চেয়ে এত গতি কিভাবে ওরা পেল, সবাই অবাক হয়। তো সবাই ড্রাইভারকে বলে যে গাড়ি থামাও, আমরা ব্যাপারটা দেখি। তো ড্রাইভার কারোর কথাই শুনছে না, ও গাড়ি চালিয়ে যাচ্ছে।
তো এভাবে বেশ কিছুক্ষণ চলার পর আধা ঘন্টা পরে এভাবে দৌড়াচ্ছেই, তারপরে হঠাৎ করে গাড়ির পেছনের জায়গাটা পাঞ্চার হয়ে যায়। তো তারা একটা হোটেলের প্রায় কাছাকাছি জায়গাটা পাঞ্চার হয়। তো সবাই গাড়ি থেকে নামার পরে কোন রকমের ঠেলে হোটেলের সামনে নেওয়ার পরে এখন ড্রাইভার বলে যে ঠিক আছে আপনারা একটু দাঁড়ান, আমি একটু আসি, এই কথা বলে সে চলে যায়। তো এরপর যখন সে আসে আসার প্রায় আধা ঘন্টা পরেই সে আসে। আসার পরে সবাই বলে যে কি ব্যাপার, তুমি বললা যে আসতেছো, এত দেরি করলা কেন? ও বলে যে আমি দেরি করলাম কোথায়, আপনারা আমাকে ফোন দিলেন, দিয়ে বললেন যে 2 মিনিট পরে আসতেছেন, দিয়ে বলে যে আমি 2 মিনিট পরে আসবো, কিন্তু আমি এসে দেখি আপনারা গাড়ি নিয়ে নাই, আর এখন 2 ঘন্টা 3 ঘন্টা পরে আসছেন, এসে বলতেছেন আমি কোথায়। সবাই বলে যে তুমি তো আমাদের সাথে ছিলা। তো বলছে না, আপনি তো আমার রেখে চলে গেছেন। তারপরে যেটা হয় যে সবাই বলে যে ঠিক আছে তুমি গাড়ির চাকাটা ঠিক করো। তো ঠিক করলো। হঠাৎ করে সবাই লক্ষ্য করলো যে এটা সেই হোটেল যেখানে তারা প্রথমে নেমেছিল, মানে যেখান থেকে স্টার্ট করেছিল, যেখান থেকে হ্যাঁ start নেমেছিল এবং করেছিল। আবার স্টার্ট Right. করেছিল সেই হোটেলটাই। তো সবাই অবাক হয়। ততক্ষণে গাড়ির চাকাটাকে ঠিক করে একটু আলাপ করে নেয়, তখন এর মাঝখানে ফজর আজান দিয়ে দেয়। তবে তারা রওনা হয়, মোটামুটি কোনো সমস্যা হয় না রাস্তায়। ফজর আজান দেওয়ার পরে তারা যাত্রা শুরু করে এবং ঢাকায় ঠিক মতোই পৌঁছে। তো পৌঁছার পর যেটা হয় যে ওদের খালার বাসায় যাওয়ার পর খালা বলে যে তোমাদের তো ফোনে পাই না, তোমরা বললা যে 12 তারিখ রওনা দিবা, কিন্তু তোমাদের তো ফোন করে পাচ্ছি না, আজকে 14 তারিখ, তোমরা আজকে আসছো, কাহিনী কি? তোরা বললো যে আমরা তো 12 তারিখে রওনা দিছি 12টার দিকে, তো আজকে 14 তারিখ কিভাবে হয়? তো পরে সবকিছু দিয়ে গেলে দেখা গেল যে আসলে 14 তারিখ, কিন্তু মাঝখানে যে 2 দিন কোথায় গেল এটা তারা আসলে কেউই বুঝতে পারলো না। This track was downloaded from FusionBD.com. এই যে গল্প। এই হচ্ছে আপনার কাহিনী। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে সবার এই ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে এবং আমারও অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর সবচেয়ে বেশি থ্যাঙ্কস দেওয়া উচিত এই জন্য যে আপনি এত দূর থেকে এই পর্যন্ত এসেছেন। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে এর পরবর্তীতেও যখন যদি নতুন কোনো ঘটনা পান তাহলে সেই ঘটনা নিয়ে আমাদের কাছে আসবেন। আমার কাছে বেশ কিছু SMS চলে এসছে অলরেডি, এবং আমাকে SMS করেছেন ডক্টর রফিক নাইম, এবং আমাকে SMS করেছেন একটা হচ্ছে ফারহানা চট্টগ্রাম থেকে, ভূত FM শুনছেন, মজা লাগছে, এবং আমাকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি অধরা, এছাড়াও আমাকে MD আতাউর SMS করেছেন, বোরহান SMS করেছেন এবং বলছেন যে মোটামুটি ভালো হচ্ছে, মার্ক 79% অনলি, আশা করি 100% হবে। 100%-এর জন্য মনে হয় আমরা সারা জীবন দৌড়াতে থাকবো। আমাদের কাছে মানে আপনি 100% দেওয়ার পরেও তারপরে বোধহয় আমরা 100%-এর জন্য দৌড়াতেই থাকবো, কিন্তু 100% যখন হয়ে যাবে তখন আসলে আর কোনো কিছু করার থাকবে না, নতুন কিছু। আমাকে ঢাকা থেকে মেহেদি লিখেছেন যে রাসেল ভাই, আচ্ছা তুমি আমার SMS পড়ো না, আমি আপনার SMS কিন্তু পড়ে ফেলেছি, দিস ইজ ইউর সেকেন্ড SMS, এবং আমি সেকেন্ড SMS-টা মাশাআল্লাহ পড়ে ফেলেছি। অল নিউ তমাল আমাকে লিখেছেন, পূজা, তুর্য, সবাই মিলে তারা একসাথে ভূত FM শুনছেন, এবং আমাকে SMS করছেন দেখতে পাচ্ছি রাজদীপ চট্টগ্রাম থেকে ভাইয়া। আচ্ছা তিনিও আমাদের সাথে রয়েছেন। নাদিম আমাদের SMS করেছেন, এবং নাদিম এবং বৃষ্টি তারা একসাথে ভূত FM শুনছেন। সুজন, মিষ্টি, মিজান, জেসমিন সবাই একসাথে ভূত FM শুনছেন। সো আপনারা যারা শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এত রাত পর্যন্ত তারা আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা SMS পাঠাতে যাচ্ছেন নিয়মটি জানেন, তাদের জন্য বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। মৃদুল যাত্রাবাড়ি থেকে SMS করেছেন আমাদেরকে, তিনি বলছেন যে অনেকগুলো SMS পাঠিয়েছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি, তারপরেও পড়তে পারিনি আমি, আই এম রিয়েলি সরি। পারভেজ আমাদের SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ মীরা একসঙ্গে ভূত FM শুনছেন, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। নয়ন রাজশাহী থেকে SMS করেছেন, আলোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিজিৎ এনাম মেডিকেল কলেজে কাল টার্ম এক্সাম, তারপরেও তিনি ভূত FM শুনছেন। আপনার পরীক্ষা খারাপ হলে কিন্তু আমরা কোনোভাবেই দায়ী নই। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন নতুন সব ঘটনা নিয়ে। সো কোথাও যাবেন না, ঘুমিয়ে পড়বেন না, রেডিও ফুর্তির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরেই। What FM? Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। একটা বিরতির পরে ফিরে এলাম আবারও আমি রাসেল, এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এর মধ্যেই নতুন আরো দুজন অতিথি আমাদেরকে জয়েন করেছেন, আর সেই সাথে আপনাদের নতুন অনেক অনেক এসএমএস দেখতে পাচ্ছি, এবং সেই এসএমএস গুলো পড়ে ফেলতে চাই। তবে তার আগে বলি যে আজকের শোটা অনেকের কাছে ভালো লাগছে, অনেকে বলছেন যে আজকের এপিসোডটা চরম হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। তারপরেও আনফরচুনেটলি কেউ যদি আজকের এই এপিসোডটা মিস করে ফেলেন, তাহলে এই এপিসোডটা আপনি আবারও শুনতে পারবেন, এবং সেই জন্য আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনার কাছে চলে আসছে। যে এপিসোডটা আপনি মিস করেছেন বা যে এপিসোড আপনি আবারও শুনতে চান, সেই এপিসোডটি আপনি আবারও শুনতে পারবেন তার মাধ্যমেই, এয়ারটেল এম রেডিওর মাধ্যমে। এবং সেই সাথে নাও লিসনার্স ক্যান গেট, আপনি এই যে কলার টিউনটা প্লে করা হচ্ছে, এই টিউনটা আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে এই ভূত এফএম টিউনটা আপনি সেট করতে পারবেন। সেই জন্য আপনি যেটা করতে হবে, ভূত এফএম এই টিউনটা আপনার মনে রাখতে হবে, টিউনের কোডটা, এন্ড দ্য কোড ইজ 92125, and you can activate it by sending an SMS. একটা SMS এর মাধ্যমে আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন। সেই জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে আপনাকে কোডটা লিখতে হবে। কোডটা হচ্ছে 92125 এবং পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি সজল গুলশান থেকে লিখেছেন যে ভাইয়া, আমার কাছে অনেক ঘটনা আছে, অনেক ভয়ঙ্কর এবং অনেক এবং সেটা প্রমাণিত। আপনার জন্য সবচাইতে ভালো যে বুদ্ধিটা আমি দেই সেটা হচ্ছে যে আপনি আমাদের ইমেল করে দিন সেই ঘটনাগুলো, এবং নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনি ইমেল করে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। আমি স্পেলিং বলে দিচ্ছি, BHOOTFM @radioforti.fm। মিল্টন নরসিংদী থেকে এসএমএস করেছেন, নরসিংদী দাসপাড়া থেকে, যে হাউ আর ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। এবং তিনি বলছেন যে আজকে তিনি তার এসএমএস পড়া হয়নি, এবং সেজন্য হয়তো একটু মন খারাপ করছেন, বা আই এম রিয়েলি সরি। এবং কি বলবো, যে তিনি বলেছেন যে আমি সব ভুলে গেলেও ভূত এফএম শুনতে ভুল করি না, আর আপনাদের জন্যই আমি সারা সপ্তাহ ধরে আপনাদের জন্য একটা ভূত এফএম এর সবচাইতে কিভাবে আপনাদের ভয় পাওয়ানো যায় সেই আয়োজন করি। সো আমার আসলে এখানে কিছু করার নেই, অনেকগুলো এসএমএস মিস হয়ে যায়। এসকে রনি প্রতিদিনই শনি আখড়া থেকে আমাদের এসএমএস করেন প্রতি ভূত এফএমএই, এবং তিনি আমাদের লিখেছেন একটু মন খারাপ তার। আইপিএল সাকিব এবং তামিম, আজকে তামিম খেলেননি, কালকে সাকিব খেলেননি, এজন্য মন খারাপ। আমার মনে হয় যে নেক্সট টাইম তারা ভালো তারা নিশ্চয়ই ইনক্লুড করবেন দুইজনকে। যদিও তামিমের টিম আজকে জিতেছে এবং সাকিবের টিম কালকে হেরে গেছে। আমি সাকিবের জন্য কালকে ওয়েট করেছিলাম, আজকে তামিমের জন্য ওয়েট করেছি, বাট সেরকম কিছু ঘটলো না। যাই হোক, দেখা যাক কি হয়। আমাকে এছাড়াও এসএমএস করেছেন সোহেল এবং লিটন মিরপুর থেকে। এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি 3 ইডিয়টস, হেলাল, মামুন এবং রাজীব, তারা এসএমএস করেছেন পাবনা থেকে। তারা তিনজন একসাথে ভূত এফএম শুনছেন। এছাড়াও আমাকে এসএমএস করেছেন শর্মী, ঢাকা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন হায়দার আব্বাস, তিনি এসএমএস করেছেন ধানমন্ডি থেকে। এছাড়াও দীপু আমাদের এসএমএস করেছেন নাসির, ঢাকা থেকে। এসএমএস করেছেন আমাদেরকে এমডি ইয়াসিন, তিনি এসএমএস করেছেন আমাদেরকে, আচ্ছা নামটা আমি বুঝতে পারলাম যে কোন জায়গার নাম লিখেছেন এটা। এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি লাইফ ভূত, তিনি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি প্রিন্স সহ আরো অনেকে। তো যাই হোক, যারা এসএমএস পাঠাননি এখনো বা এসএমএস পাঠাতে চাচ্ছেন তাদেরকে বলি যে এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকে একজন স্টুডিওতে উপস্থিত হতে পারেনি, তার নাম আশফিয়া। তিনি আমাদের একটা ইমেল করেছেন একটা ঘটনা, সেই ঘটনাটা আমি যাচ্ছি, সেই ঘটনাটা আমি পড়ে শোনাতে চাই আপনাদেরকে। আশফিয়া লিখছেন, আমি যে ঘটনাগুলো লিখছি এগুলো আমার বাসায় ঘটে যাওয়া ঘটনা। আমরা এই বাসায় 2 বছর আগে আসি। বাসায় আসার কিছুদিন পর থেকে আমরা বুঝতে পারি এই বাসায় জিন বা অন্য কিছু আছে। আমাদের বাসায় আগে যারা ছিল তারা প্রত্যেকটা রুমে বিভিন্ন দোয়া লাগিয়ে রেখেছিল, এমনকি দরজার পেছনের দেয়ালে পেন্সিল দিয়ে অ্যারাবিকে সূরা লেখা ছিল, যা আমাদের কাছে একটু আজবই লেগেছিল। কিছুদিন পর আমার ভাবি রুমে একটি কালো ছায়া দেখতে পায়।
পরের দিন ওই রুমে কেউ থাকে না। ভাইয়া ভাবি ঢাকার বাইরে গিয়েছিল। আমি ঠিক রাত 12টা হবে তখন ওই রুমে যেয়ে চিন্তা করছি যে আসলেই কি এখানে কিছু আছে। হঠাৎ আমার সামনে দিয়ে জাস্ট দুইটা পা হাঁটু পর্যন্ত লাফ দিয়ে দিয়ে আমার সামনে দিয়ে চলে গেল। মানুষের পায়ের মতো দেখতে ছিল সেই পাগুলো। সো আমি যারা শুনছেন তাদেরকেও বলবো যে এই মুহূর্তে আপনারা এরকম ঘরের মধ্যে যদি কোনো কিছু আবিষ্কার করেন তাহলে একেবারে ঘাবড়ে যাবেন না, কারণ এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার জানার পরে আপনি এরকম ভুল কিছু দেখে ফেলতে পারেন। এরপর থেকে শুরু হয় কাহিনী। অনেক রাতে দেখতাম রান্নাঘরে কেউ রান্না করছে, কাছাকাছি গেলে কিছু নেই। রান্নাঘরে জীবন্ত মাছ রাখলে অনেক বিকট আওয়াজ হতো। এক পাতিল কাঁচা মাংস রাখলে অর্ধেক গায়েব হয়ে যায়। সকাল 10টার পর ওই রুমে অনেক আজব আওয়াজ হয় এবং পাটা দিয়ে বাটাবাটির আওয়াজ পাওয়া যায়। আওয়াজ বন্ধ হলে ওইখানে অসংখ্য সাদা মোমের গুঁড়া পাওয়া যায়। কিন্তু আমাদের বাসায় কোনো মোমের গুঁড়া যে মুহূর্তে পাওয়া গিয়েছিল সেই মুহূর্তে ছিল না। প্রায় রাতে আমি আমার হাতে লোমশ কিছুর স্পর্শ অনুভব করি, যা অনেকটাই গরম কিছু, আশেপাশে কিছু দেখি না, গরম একটা স্পর্শ, কিন্তু আশেপাশে কিছুই দেখেন না। এসব ঘটনা ওই বাসায় ওঠার 3-4 মাসের মধ্যে ঘটে। কিছুদিন পর আমার ভাই রাতে স্বপ্নে দেখে দুইটা জিন ওর হাত টেনে বিছানা থেকে নামিয়ে ওর রুমের দরজার সামনে নিয়ে আসে এবং বলে ওরা 3 জন জিন এই বাসার পেছনের বারান্দায় থাকে এবং ওরা আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু এরা চায় না আমরা কোনো মিলাদ বা অন্য কিছু করি। এরপর আমার ভাই ঘুম থেকে উঠে দেখে ও ওর রুমের দরজার কাছেই পড়ে আছে। এটা শুনে ওই দিন আমরা চিন্তা করি যে এই বাসায় আসছি 4 মাস, কিন্তু কেউ কখনো বারান্দায় যে আমরা বসিনি বা ওই বারান্দায় আমাদের কখনো ইউজ করা হয়নি। কেন জানি ওই বারান্দায় আমাদের শান্তি লাগতো না। আরো অনেক কিছু এখনো ঘটছে এবং বাসাটা আমরা ছেড়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে সবার সাথে আমার এই ঘটনাটা শেয়ার করবেন। আমি শেয়ার করে ফেললাম। থ্যাংক ইউ আমাদের কষ্ট করে এই ঘটনাটা পাঠানোর জন্য। এর মধ্যে বেশ কিছু SMS দেখতে পাচ্ছি। মনিকা আমাদের ঢাকা মোহাম্মদপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে প্রতিবার আমি অনেক SMS করি কিন্তু কখনো পড়া হয় না। আজকে আপনার প্রথম SMS পড়া হয়ে গেছে। সম্পদ আমাদের SMS করেছেন ওয়ারি ঢাকা থেকে এবং তিনি বলছেন যে তিনি এবং তার গার্লফ্রেন্ড তারা মনে হয় এখন শুনছেন, সেরকমই কিছু বোঝানোর চেষ্টা করেছেন। খান আমাদের SMS করেছেন। মাহমুদ ময়মনসিং থেকে SMS করেছেন, তিনি নিউলি ম্যারিড, নতুন বউকে নিয়ে ভূত FM শুনছেন। বাহ, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদেরকে ওকরুল নোয়াখালী থেকে SMS করেছেন। আমাদেরকে সুমন নিউ মার্কেট থেকে SMS করেছেন, ভূত FM শুনছেন অনেক দিন, বাট এটা তার প্রথম এসএমএসটা আমি পড়ে ফেলেছি। থ্যাংক ইউ। থান্ডার বয় আমাদের SMS করেছেন, থান্ডার বয় অভি, এবং তিনি ভূত এফএম এর নাম তিনি ভূত এফএম এর নাম পেতনি FM করতে হবে কেন ভাই, এটা সমস্যা কি? আর এছাড়াও আমাদের আরো অনেকেই, তন্ময় খুলনা থেকে SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি রায়হান মিরপুর থেকে, রাফসান আমাদের SMS করেছেন, মুন আমাদের SMS করেছেন পটুয়াখালী থেকে। যাই হোক, যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। এছাড়াও আমাদের ভূত FM এর একটা ইমেল অ্যাড্রেস রয়েছে যেখানে আপনারা আপনাদের ঘটনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠিয়ে দিতে পারেন এবং আপনাদের ঘটনা যদি সত্যিই সেরকম ভালো হয় তাহলে ডেফিনেটলি আপনি কল পাবেন এবং আজকের অতিথিদের মতো আপনিও আমাদের এখানে এসে আপনার ঘটনা শেয়ার করতে পারবেন। সেই অ্যাড্রেসটি হচ্ছে boothfm@radiofurti.fm। চলে যাব ঘটনায়। আমাদের প্রথম গেস্ট যিনি ছিলেন তার কাছে আবারও যাচ্ছি নতুন একটা ঘটনা শোনার জন্য। আপনার ঘটনা বলুন। হ্যালো লিসেনার্স, দিস ইজ শামীম এগেইন। আচ্ছা রাসেল ভাই, এখন যে আমি ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে বাইরে ঘটা, KSA তে, কিংডম অফ সৌদি আরবিয়াতে। আচ্ছা, ওখানে আমার জবটা হচ্ছে দাম্মাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কিং ফাহাদ দাম্মাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওখানে আমি ট্যাক্সি ডিপার্টমেন্টে আছি। আচ্ছা। তো একদিন রাতে কি হয়েছে, তো আমাদেরকে বলা হলো যে আজকে ফ্লাইট ডিলে আছে, সো তোমরা একটু ওয়েট করো রাতে বেলা। আচ্ছা। তো রাত্রে অলরেডি 2টা বেজে গেছে, তো ভাবলাম যে একটু কাত হওয়া যাক, চিত হওয়া যাক, একটু রেস্ট নেবেন। হ্যাঁ একটু রেস্ট নিয়ে নিই। আচ্ছা।
তো তো আমার সিটটা একটু নামিয়ে একটু চোখ বন্ধ করলাম, তো একটু তন্দ্রার মতো এসেছিল আর কি। এমন হঠাৎ করে যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে পুরো গাড়িটা 3টা ঝাঁকুনি দেওয়া হলো। ঝাঁকুনি মানে বলতে গেলে, বোঝাইতে গেলে এভাবে বলতে হয় যে যদি গাড়িটাকেও পিছনে থেকে ক্যারান লাগিয়ে উপরে থেকে ঝাঁকানো হয়, উপরে নিচে, ঠিক এইভাবে আর কি। তো 3টা ঝাঁকি খাওয়ার পরে হঠাৎ করে মানে আমি স্তম্ভ হয়ে গেলাম আর কি। তো তাড়াতাড়ি করে উঠলাম, উঠে গাড়ি থেকে নামলাম, নেমে তারপরে চারিদিকে তাকালাম, কোনো মানুষজন দেখতে পেলাম না। তো ব্যাপারটা আসলে কি হয়েছে বোঝার চেষ্টা করছিলাম। তো তাড়াতাড়ি আর কি কাউকে কিছু না বলে গাড়িতে ঢুকে মানে ছোটা কালাম যা পারতাম আর কি পরে নিজের মানে সেফটি করা যা লাগে আর কি করার চেষ্টা করলাম। যাই হোক, তারপরে ওই ঘটনাটা তার পরের দিন আমার যে ফ্রেন্ড ছিল, তাদের ড্রাইভার যারা ছিল, তাদের আমার কোম্পানির, তাদের সবার সাথে শেয়ার করলাম যে এমন এমন ঘটনা আমার কালকে রাত্রে আমার সাথে এমন হয়েছে। আচ্ছা। দেন তারা আমাকে একটা ঘটনা বললো যে তোমার গাড়িটা যেখানে ছিল ওইখান থেকে একটা ঘটনা ঘটে গেছে দীর্ঘ তুমি আসার 4-5 বছর আগে। আচ্ছা। যেমন রাতের বেলা একজন পাকিস্তানি ড্রাইভার ওই জায়গাতেই গাড়ি রেখে রেস্ট করছিল। তো হঠাৎ করে দুজন সৌদিয়ান বেশে আর কি, লম্বা তোপ পরে এসে ওরা গাড়িতে বসে বলছে যে চলো। তো ড্রাইভার ভাবলো হয়তো বা যে প্যাসেঞ্জার চলে আসছে, ওকে আমি তাহলে যাই, ড্রাইভ করি। তো ড্রাইভ করে কিছু দূর যাওয়ার পরে 40-45 কিলোমিটার যাওয়ার পরে তো হঠাৎ করে ডান পাশে যে বসা ছিল, কারণ ওখানে আমরা বাম পাশে ড্রাইভ করি, তো ডান পাশে যে বসা ছিল সৌদিয়ান, তার দিকে তাকিয়ে হঠাৎ করে একটা জিনিস নোটিস করলো। সেটা হচ্ছে যে উনি নিজের জিহ্বাটা বের করে লম্বা করে পেট পর্যন্ত, নাভি পর্যন্ত নিয়ে আসছে এবং উপরে করছে, মানে একবার ওঠানামা করছে, একবার নিচে নাভি পর্যন্ত ছাড়ছে আর তারপর আবার ভিতরে নিচ্ছে। তো এই ব্যাপারটা থেকে সে একটু মানে ভয় পেয়ে গেল, এটা কি আবার। তো উনি ভয় পেয়ে ভাবলো যে আরেকজন পিছনে আছে, তো ওনার সাথে ব্যাপারটা বলি আর কি। তো ওনাদের যে ডিসকাস হচ্ছিল সেটা কিন্তু আরবিতে। তো উনি পিছনের মানুষকে বলল যে দেখো তো এটা কি হচ্ছে, সামনের জন সে কি করছে। তো এটা বলার পরে পিছনের জন বলল যে ও কি করছে, বললো যে ও জিহ্বাটা এমন ভাবে করছে। বললো যে ঠিক আছে, ওরটা না, তুমি আমারটা দেখো, আমি কি করি। দেন ড্রাইভার পিছনে তাকানোর পর যেটা দেখলো সেটা আসলে কোনো মানুষ হলে সহ্য করা সম্ভব ছিল না, তার ড্রাইভারও পারেনি। সেটা হচ্ছে যে সে তার মাথাটা খুলে ডান হাতে নিল, আর সেই ডান হাতে নেওয়ার পরে ডান হাত থেকে ঢিল দিয়ে বাম হাতে নিচ্ছে, যেমন আমরা ক্রিকেট বলকে করি ওই ঠিক ওইভাবে, আবার বাম হাত থেকে ঢিল দিয়ে ডান হাতে নিচ্ছে। তো এটা আসলে আমার মনে হয় কোনো হিউম্যান যদি দেখে সেটা আসলে তখন সে কন্ট্রোল করাটা। আপনারা সবাই শুনেছেন ওইখানে? সবাই শুনেছি না, সেটা পরে বলছি। তো এইটা করার পরে যখন এটা সে দেখলো, তো ড্রাইভারটা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, গাড়িকেও কন্ট্রোল করতে পারেনি। সে একটা লম্বা লরি যেটা বলে আর কি, ট্রাকের মতো, ওইটার পিছনে যেয়ে গাড়িটা মেরা দেয়। This track was downloaded from FusionBD.com. অ্যাক্সিডেন্ট করে, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়। তো এই ঘটনাটা জানা যায় অ্যাকচুয়ালি যখন হসপিটালে ওই ড্রাইভারটা দেখা করতে যায়। আচ্ছা। যে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট কি করে হলো। তখন সে ব্যাপারটা খুলে বললো যে ঠিক এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সো আমি এমন দেখেছি। তো সাথে সাথে ওই যারা দেখতে গিয়েছিল তাদের মধ্যে থেকে একজন ড্রাইভার বললো যে ওদিন রাত্রে তোমার গাড়ির পিছনে আমার গাড়ি ছিল, আর আমি তোমাকে খালি গাড়ি নিয়ে বের হয়ে যেতে দেখেছি। তুমি কিভাবে বলো যে তোমার গাড়িতে প্যাসেঞ্জার ছিল, 2জন লোক ছিল। আচ্ছা। বলো যে আমার লোক ছিল, আমি যার কারণে বেরিয়েছি, নাহলে খালি গাড়ি সিরিয়াল থেকে বেরিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপর সবাই বুঝতে পারলো আসলে যে এটার মধ্যে এখানে কোনো প্রবলেম আছে বা প্রবলেম ছিল বলে এরকম হয়েছে। দেন 1 সপ্তাহ পরে ওই ড্রাইভারটা মারা যায়। কিছুদিন বেঁচে ছিল, তারপরে কিছুদিন 1 সপ্তাহের মতো চিকিৎসাধীন ছিল, তারপরে মারা যায়। হ্যাঁ, ওই কি বলে কিং ফাহাদ মিলিটারি হসপিটালে, ওখানে 1 সপ্তাহ তার নার্ভ ছিল আর কি। তার 1 সপ্তাহ পরে সে মারা যায়।
ওকে, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। এরপরেও আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু এসএমএস অলরেডি আমার কাছে চলে এসছে। আমাকে এসএমএস করেছেন আসিফ ভাইয়া, এসএমএসটি না পড়লে আর এসএমএস করব না। অনেক অপু জামিল আজিমপুর থেকে লিখেছেন যে আমরা একসাথে ভূত এফএম শুনছি আমাদের ছাদে। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, রাসেল ভাই প্লিজ জুজু স্টোরিটা শুনতে চাই। তো জুজু স্টোরিটা আমরা মনে হয় যে এই সপ্তাহে আমরা মানে এই মাসে কোন একটা সময় আমরা আপনাদেরকে শোনাতে পারবো। ইসমাইল পটুয়াখালী থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এখানে মোফাজ্জল এসএমএস করেছেন আমাদেরকে টাওয়ার ভূত যশোর ক্যান্টনমেন্ট থেকে, যে রাসেল ভাই আমি আমার ফ্রেন্ড খালিদ ভূত এন্ড তার গার্লফ্রেন্ড তারা সবাই মিলে একসাথে তারা মনে হয় রিসেন্টলি বিয়ে করবেন আর কি। তো তিনি জানিয়েছেন এবং তাদেরকে উইশ করতে বলেছেন। উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করছি যে খুব মানে কি বলবো ঠিকঠাক ভাবে সবকিছু হবে এবং আপনাদের অনুষ্ঠানে আমরা দাওয়াত পাবো আর কি। ব্লাইন্ড এভিল ভৌতিস্ট আড্ডার 3 উইনারের নাম কি অ্যানাউন্স করা হয়ে গেছে? হ্যাঁ, সেদিন তো অ্যানাউন্স করা হয়ে গেছে, আপনি মনে হয় মিস করেছেন। প্রকাশ আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে শিবলি এছাড়া আব্বাস আলী আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। যাই হোক, আমরা সেকেন্ড আমাদের যে নতুন গেস্ট জয়েন করেছেন তার সাথে কথা বলি এবং তার ঘটনাটা আমরা শুনি। কি নাম আপনার? হাই লিসেনার, আমি আরিফ, মিরপুর থেকে এসেছি। মিরপুর থেকে এসেছেন, আপনার ঘটনাটা চলে যায় আমরা একদম। আজকে এখানে আসার জন্য রাসেল ভাইকে স্পেশাল থ্যাঙ্কস, আর স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার নিজের সাথেই ঘটায়। সেটি হলো যে গত বছর শেষের দিকে, মানে অক্টোবর মাসের শেষের দিকে ঘটনাটি ঘটেছে। আমি আমার এক ফ্রেন্ডের নাম আতাউর, আমি তার সঙ্গে যাই তার গ্রামের বাড়িতে বেড়াতে। তার গ্রামের বাড়ি হলো পটুয়াখালীতে। পটুয়াখালী থেকে বেশ কিছু দূরে, সেটি হবে প্রায় 12 কিলোমিটারের মতো ভেতরে একটি গ্রামে আমরা বেড়াতে যাই। তো সেখানে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে ছিল, বিয়ে উপলক্ষে আমরা গিয়েছিলাম। কিন্তু যেদিন আমরা গিয়ে ওখানে পৌঁছলাম তার পরের দিন ফ্রেন্ডদের বাড়িতে আমরা ছিলাম এবং সেখানে আমরা বিয়ে উপলক্ষে অনেক মজা করলাম। তো ফ্রেন্ডের বাড়ির বর্ণনাটা একটু দিচ্ছি। সেটি হলো যে আমাদের ওই ফ্রেন্ড আতাউর, ওদের দুটো বাড়ি রয়েছে, একটি হলো যে নতুন বাড়ি, একটি হলো পুরাতন বাড়ি। পুরাতন বাড়িটা হলো যে ওদের বাড়ি প্রায় 3-4টে বাড়ি নদীতে ভেঙেছে। ভাঙার পরে ওরা ওই ভাঙা বাড়ি থেকে পরিবর্তন করে এসে প্রায় নদী থেকে 1 কিলোমিটার দূরে নতুন বাড়ি নতুন করে তুলেছে এবং সেখানে তারা থাকতে শুরু করেছে। আর ওই পুরাতন বাড়িটি এখন ওখানে রয়ে গেছে, কারণ ওদের ওখানে অনেক ফসলি জমি এবং ধান এবং বিভিন্ন চাষাবাদ করে, যার ফলে আপনার ওখানে যারা কৃষক রয়েছেন, চাষাবাদের জন্য যারা রয়েছেন, তারা কাজের লোকজন ওই পুরাতন বাড়িতে থাকে। তো আমরা সারাদিন অনেক বিয়ে উপলক্ষে অনেক মজা করেছি, অনেক গল্প করেছি, অনেক ঘুরেছি। তো যখন বিকেল হলো, আসর নামাজের পরপর সময়টিতে আমার ফ্রেন্ড বলল যে চল আমরা ঘুরে আসি, যে আমাদের পুরাতন বাড়িটা দেখে আসি, আর ওটি যেহেতু নদীর পাড়ে আমরা বিকেলে ওখানে ঘুরতে পারবো এবং ঘুরতে পারলে হয়তো বিকেলে নদী দেখলে আরো বেশি মজা লাগবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু নদীর পাড়ে বিকালে ঘোরা এটি অবশ্যই একটি মানে মজার এবং অন্যরকম একটি মুহূর্তের ব্যাপার। তো আমরা দুজন রওনা দিলাম। আর ওখানে একটি কথা বলে রাখি যে নতুন বাড়ি থেকে যে পুরাতন বাড়ি প্রায় 1 কিলোমিটার দূরে এবং সেটি পায়ে হেঁটেই যেতে হয়, কারণ ওখানে যাওয়ার মতো কোনো ভালো রাস্তা নেই এবং মধ্যখানে সাঁকো রয়েছে, খাল রয়েছে। তো আমরা দুজন মিলে বিকেলে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পর দুজন হেঁটে যাচ্ছি, মধ্যে ছোট দুটো খালের দুটো সাঁকো পার হয়ে আমরা প্রায় 35 থেকে 40 মিনিট হাঁটার পরে, যেহেতু 1 কিলোমিটার রাস্তা হাঁটার পরে আমরা ওই বাড়িতে পৌঁছলাম। পৌঁছানোর পরে আমরা সবার সাথে কথাবার্তা বললাম, বিকেলের দিকে নদীর পাড়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়েও প্রায় 15 থেকে 20 মিনিট ওভার হয়ে গেছে। যে পরিবেশটা এমন ছিল যে মানে কিছু আলো কিছু অন্ধকার, পুরোপুরি অন্ধকার এখনো হয়নি। তো তখন আমার ফ্রেন্ড বললো যে আমাদের তো হেঁটে যেতে আরো প্রায় 25-30 মিনিট লাগবে, আমরা এখনই রওনা দিই, নতুবা অন্ধকার হয়ে গেলে, যেহেতু গ্রামের রাস্তা, ওখানে কোনো আলো নেই এবং আশেপাশে কোনো বাড়িও নেই, কারণ নদীর পাড়ে যাদের বাড়ি ভেঙে গেছে তারা সবাই অন্য চলে গেছে, যাদের মানে ফসলি জমি রয়েছে তারাই কেবলমাত্র ওখানে থাকে। তাও সন্ধ্যার পরে দেখা যায় গ্রামে সবাই ঘুমিয়ে যায়, কিংবা যেহেতু ওখানে চাষাবাদ করে লোকজন,
তো আমরা ঠিক আছে ওই ফ্রেন্ডের কথা অনুযায়ী আমরা রওনা দিলাম। তো ফ্রেন্ড আমাকে বললো যে এখান দিয়ে তো যাবি রাতের বেলা, তো ওখানে তো সাঁকো রয়েছে, সাঁকোগুলো পার হওয়াটা অনেক রিস্কি হবে, তো আমাদের কি করতে হবে, ঘুরে যেতে হবে, আমাদের এই বিলের মধ্য দিয়ে ঘুরে যেতে হবে যদি আমরা ঠিকভাবে যেতে চাই, নতুবা সাঁকো পার হওয়া যাবে না। আর আমরা যেহেতু সাধারণত খুব গ্রামে মানে যাতায়াত নেই, সেহেতু সাঁকো পার হওয়াটা আমাদের জন্য অনেক বেশি রিস্কি ছিল, দিনেই অনেক বেশি রিস্কি ছিল, রাতে সেটি কোনোভাবেই সম্ভব ছিল না। তো ফ্রেন্ডের কথা অনুযায়ী আমরা একটি বিলের মধ্য দিয়ে রওনা করলাম। বিলটি হলো যে ওখানে চাষাবাদ করা হয়, ধান চাষ করা হয়। যেহেতু শীতকালের সময়টিতে ছিল যে ধান কাটা হয়ে গেছে, কিন্তু ধানের যে গোড়াগুলো রয়েছে সেই গোড়াগুলো তখনও মানে মাঠের মধ্যে ছিল। তো আমরা দুজন একেবারে বিলের মধ্যে দিয়ে হাঁটা শুরু করছি এবং আমাদের চোখ যতদূর যাচ্ছে যে দুপাশে যে কোনো বাড়ি ঘর কিংবা কোনো গাছপালা কিছুই নেই, শুধুমাত্র মানে মাঠ আর মাঠ। তো আমরা এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পরে, স্বাভাবিক গতিতে হাঁটছি, হাঁটার পরে তো আরো একবার মাঠের মধ্যে চলে আসলাম। তখন দেখতে পেলাম যে আমাদের মানে গ্রামের যে জমি সীমানা দেওয়ার জন্য যে আইল থাকে, গ্রাম্য ভাষায় বলে, এই আইলের মতো কিছু টিলা রয়েছে, কিছু আইল রয়েছে, এখানে কিছু গাছপালা রয়েছে। মানে মনে হচ্ছে যে এখানে আগে কোনো ঘরবাড়ি ছিল, ঘরবাড়ি থাকার ফলে তারা চলে গেছে, কিন্তু গাছপালাগুলো এখানে রয়ে গেছে। আর এখানে বেশ 4টা থেকে 5টা বড় বড় তাল গাছ ছিল, এবং তাল গাছগুলো এমন ছিল যে জোড়া জোড়া, দুটো জোড়া তাল গাছ, মধ্যখানে প্রায় 100 গাছের মতো দূরত্ব রয়েছে, আবার দুটো তাল গাছ এরকম ছিল। তো আমরা এই জায়গাটা দিয়ে আসছি, আসলে তখনও কিছু ভূতরে কোনো মনোভাব কিংবা কোনো কিছুর ভয় হতে পারে এমন কিছু আমাদের মনে ছিল না। আমরা স্বাভাবিকভাবে অন্য গল্প করতে করতে আসছি। তখন ওখানে দেখতে পারলাম যে একটি কুকুর, সে মানে 2 পা দিয়ে কুকুর যেভাবে বসে থাকে সেভাবে খুব একটি কুকুর বসে আছে, এবং কুকুরটার জিহ্বাটাও বের হয়ে আছে এবং সে হাঁপাচ্ছে, মনে হচ্ছে যে সে মানে অনেক পরিশ্রম করেছে কিংবা অনেক দৌড়িয়েছে, ওভাবে সে জিভ বের করে হাঁপাচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে আছে। যেহেতু মানে রাত হয়ে গেছে, তখন পুরোপুরি অন্ধকার না আসলেও তার চোখগুলো জল জল করছে। তো আমার ফ্রেন্ড ভাবলো যে এখানে কুকুর আসার কারণ হতে পারে যে আশেপাশে তো কোনো গাছপালা নেই, তো কুকুরটা হয়তো বিলের মধ্যে ছিল, এখানে এসে বসছে, যেহেতু সন্ধ্যা হচ্ছে এখানে হয়তো বা রাতে থাকবে, এমন থাকে স্বাভাবিকভাবে গ্রামে ঝোপঝাড়ে জঙ্গলের মধ্যে কুকুররা গিয়ে থাকে। তো আমরা ব্যাপারটাকে খুব বেশি সিরিয়াস মনে করলাম না, আমরা দুজনই হাঁটতে শুরু করলাম আবার। তো কিছুদূর হাঁটার পর আমরা পিছনে খেয়াল করলাম যে যেহেতু ধানের মানে গোড়াগুলো থাকার ফলে আমরা হাঁটা তো একটা শব্দ আসছিল যে ধানের গোড়ার উপর পা দিয়ে দিয়ে যাচ্ছি, তো আমাদের পেছনে এমন আরেকটি শব্দ আসছে। তো আমরা পেছনে ফিরে তাকালাম, তাকিয়ে দেখে যে কুকুরটা আমাদের পিছনে পিছনে আসছে। তো আসার পরে একটু ভয় পেয়ে যাই। তো আমার ফ্রেন্ড বলল যে ভয় পাওয়ার কারণ নেই, কুকুরটা হয়তো কোনো মানুষ দেখছে, মানুষের পেছনে পেছনে যাচ্ছে, হয়তো বা ও এভাবে গ্রামের মধ্যে যাবে কিংবা কোনো ঘরে গিয়ে রাতে থাকবে, এভাবে স্বাভাবিক যাওয়াটাই। তো আমরা আগে বেড়াই ঘটনাটা। ওকে, তারপরে হ্যাঁ, তারপরে যেটা হলো যে আমার ফ্রেন্ড ও একটু বুঝতে পারছে, যেহেতু ও গ্রামেই যায় বারবার এবং এখানকার ঘটনা সম্পর্কে শুনেছে, তো ও দোয়া পড়তেছিল, জোরে জোরে দোয়া পড়তেছিল, সূরা পড়তেছিল। তো আমি ওর সাথে সাথে আসছি। প্রায় আমরা যখন কাছাকাছি চলে আসলাম, যে মেইন রাস্তা থেকে কাছাকাছি, মেইন রাস্তা অনেক অন্ধকার কারণ ওই এলাকাটাতে বিদ্যুৎ নেই, 300 গজ দূরে হবে। দূরে আসার পরে আমাদেরকে পেছন থেকে একটা মানে 70-80 বছরের বয়স্ক বৃদ্ধা মহিলা যেভাবে একবারে ভাঙা গলায় আমাদেরকে বললো যে তোরা এ রাস্তা দিয়ে এসেছিস, এবারের মতো বেঁচে গেলি, আর কখনো এই রাস্তা দিয়ে আসিস নে, তাহলে হয়তো বাঁচবি না। একেবারে মানে গ্রাম্য ভাষায় সে আমাদেরকে বললো, একেবারে ভাঙা কণ্ঠ, অস্পষ্ট অনেকটা। তো আমরা এটা শোনার পরে হঠাৎ করে দুজনে একই সাথে পেছনে তাকালাম, দুজনের হাত ধরা, দুই ফ্রেন্ডের আতাউর যে ছিল। তো হাত ধরে আমরা প্রায় অনেক দূরে, 1/2 কিলোমিটার দূরে মনে হবে জায়গাটা হবে, যে অস্পষ্ট ভাবে এটা দেখতে পেলাম যে একটা বুড়ো মহিলা, সে কুজো হয়ে লাঠি ভর করে যেভাবে যায় সেভাবে সে এখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এখানে ব্যাপারটি হলো যে আমাদের পিছনে সেই কুকুরটি আর নাই, যে কুকুরটি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ফলো করতেছিল, প্রায় 15 মিনিটের রাস্তা, সেই কুকুরটি হঠাৎ করে উধাও হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলাম কুকুরটি নাই, ওই মহিলা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা এত বেশি ভয় পেয়েছি যে তখন আর ডানে বামে তাকাবার মতো সুযোগ পেলাম না। আমরা উল্টা যেদিকে রাস্তা ছিল, প্রায় 300 গজ দূরত্ব ছিল, বেশি দূরত্ব না, আমরা দৌড় দিয়ে মানে এত জোরে দৌড়িয়েছি যে কখন যে সেখানে এসে একটি টং দোকান ছিল, সেখানেও অন্ধকার, মানে সামান্য লাইট জ্বলতেছিল। আমরা সেখানে এসে, আমি এসে ওখানে মানে পা উচ্চা খেয়ে পড়ে গেলাম, আর আমার ফ্রেন্ডটা সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। তো তারপরে ওখানকার যারা মুরব্বী ছিলেন এবং দোকানদার যারা ছিলেন, তারা মানে আমার ফ্রেন্ডারকে মাথায় পানি দিয়ে এবং আমাকেও মাথায় পানি দিয়ে মানে তারা আমাদেরকে মানে সুস্থ করে তুলে আমাদেরকে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আসলে আমরা ওই দিন রাতে কিংবা ওর পরদিনের ঘটনাটি কাউকে বলতে পারিনি যে আসলে আমাদের কি ঘটেছিল, কারণ আমরা মানে এতটাই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে
এই ঘটনাটি ঘটার পরে যে আমাদের মুখ দিয়ে প্রায় 2 দিন পর্যন্ত কোনো কথাই বের হয় না, এবং বিয়ের প্রোগ্রামটা হয়েছে সেটা আমাদের কাছে কিছুই মনে হয়নি, যে আমরা একেবারে ঘরের মধ্যে বসেছিলাম। তো 2 দিন যাওয়ার পরে আমরা আসলে আস্তে আস্তে অল্প অল্প করে ঘটনাগুলো সবাইকে বলতে শেয়ার করেছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমাকে তাহমিনা এসএমএস করেছেন এলজিডি থেকে, এবং তিনি লিখেছেন যে খুব ভালো লাগছে তার। এমডি ইয়াসিন চিটাগং থেকে আমাকে এসএমএস করেছেন, এবং আমাকে এসএমএস করেছেন তিনি, এবং লিখেছেন যে তার এসএমএসটা পড়ার জন্য বলেছেন আমাকে, আমি পড়ে ফেললাম। গ্লোরি আমাদের সেগুন বাগিচা থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন আজকের ভূত এফএমটা জোশ হচ্ছে। এক্সাম দিয়ে এসে অনেক টায়ার্ড ছিলাম, বাট এখন ভূত এফএম শুনে আর টায়ার্ড লাগছে না। সো থ্যাঙ্কস ভূত এফএম, ইউ আর মোস্ট ওয়েলকাম। আশা করছি যে আপনাকে আরো বহুদিন এভাবে আপনাকে আরো আনন্দ দিতে পারবো আমরা। মুরাদ আমাদের এসএমএস করেছেন বরিশাল থেকে, যে আমি আমার লাইফ থেকে ইম্পর্টেন্ট কিছু হারিয়ে ফেলেছি, আমার জন্য প্রে করবেন, আপনার জন্য দোয়া থাকলো। নাইম লিখেছেন আমি এবং আমার ওয়াইফ নিতু সিদ্ধেশ্বরীতে থেকে লিখছে, এবং তারা দুজনেই একসাথে ভূত এফএম শুনছেন, এবং তিনি লিখেছেন তারা এনজয় করছেন আমাদের আজকের এই এপিসোডটি, এন্ড আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং আমাকে এসএমএস করেছেন শিম বনানী থেকে, যে ভাই মেসেজটা পড়েন ভাই, বউয়ের কাছে ইজ্জত যাচ্ছে, সে বলে আমার মেসেজ নাকি পড়া হবে না। না, আপনার এসএমএস পড়ে ফেলেছি আমি। বাপ্পি আমাকে এসএমএস করেছেন, এন্ড থ্যাঙ্কস শিম এবং আপনার ওয়াইফ দুইজনকেই আমাদের সাথে থাকার জন্য। বাপ্পি ইব্রাহিম সোহেল সাভার থেকে আমাদের এসএমএস করেছেন যে আমাদের এসএমএস পড়ছো না কেন।